মানি ইজ নো প্রবলেম, এখানে মানি কোনো সমস্যা নেই। মনের ইচ্ছা আর ভালোবাসা, দেশকে ভালোবাসে, টাকায় সমস্যা হয় না। ৭১-এর গেরিলা, সেই জন্য তিনি বলেছেন, তিনি যে ভালোবাসেন দেশটাকে তার প্রমাণ তিনি বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। তৃতীয় বেশি কিন্তু বিরল ঘটনা এটা, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। তা এই কথাটা তৃতীয় বিশ্বে একমাত্র লোক আমাদের তারেক রহমান বলছে। এই জন্য একবার তারেক করতলা দিয়ে এই তৃতীয় বিশ্বে আর কেউ বলেন। তো উনি ক্ষমতা চান না, উনি যে মানুষকে ভালো চান, তার প্রমাণ কিন্তু এটাই। আর প্রমাণ এটা করতে গিয়া তিনি প্রথমে অনেক সংস্কার করেছেন। হাঁটেন, যা দেখেন, যেখানে সংস্কার দরকার সেখানে বলেন। আপনি এখানে এসি চালাবেন পার্লামেন্টে, কালকে আমি কোর্ট গায়ে দিয়ে গেছি, আমার গরম লাগতেছে, আমি বলছি এসি একটু বাড়ানো যায় না। আমি আগে পার্লামেন্টে কোর্ট গায়ে দিয়ে যেত, আর শীতে ঠকঠক করে কাঁপতাম, এত ঠান্ডা। আর এখন আমি বলছি একটু বাড়ানো যায় না, আমি বলছি 1 পয়েন্ট বাড়াই দাও, স্যার অসুবিধা, চাকরি চলে যাবে। এই বলে তারেক রহমান। গতকালকে কথা বলছি, আমি ওনার পিছনে বসি, আমি কোট গায়ে দেওয়া, উনি তো একটা হাফ শার্ট গায়ে দিয়ে দেন, এইটা স্বাভাবিক। তো এই যে ওনার, আমি একদিন ওনার অফিসে গেছি, ওনার অফিসে বসে এই পাশে লাইট নেই, এই পাশে লাইটে চলে যেখানে বসা। তাই আমি বললাম, নেতার লাইট কি এই পাশে দেওয়া যায় না? ওটার দরকার কি, আপনি তো আসেনি, আমি দেখতে পাচ্ছি আপনাকে। লাইট রুমের মধ্যে লাইটের ব্যাপারে তিনি নিজের অফিসে, গত পরশু দিনের কথা বলি, এটা কিন্তু মানে বাস্তব কথা বলছি, গত পরশু দিনের অফিসে গেছি, উনি ঢুকলেন, আমি হোস্ট, সে কারণে আমার সাথে সাথে যেতে আমি ঢুকছি। ঢোকার বললো যে স্যার এসি অন করবো? তা বললো যে সেন্ট্রাল এসি চল না। আমি তাকেই দিকে বললাম সেন্ট্রাল এসি নেই। তা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আরেকজনকে তার মানে অর্ডার লিখে বললেন যে তুমি যাও, আমি যদি এসি চালান লাগে তাহলে চালিয়ে নেব, এই চালান না। এই 1টি টাকা 1 ইউনিট বাঁচাবার জন্য এই পরিশ্রমটা করেন, তার নাম তারেক রহমান। তিনি কি করেছেন? এয়ারপোর্টে যাবেন, অনেক মানুষ, অনেক তেল খরচ হবে, আমার সরকারি কর্মকর্তারা যাবেন, বন্ধ করে দিয়েছেন। 3 জন যাবেন, 4 জন, এর বেশি যাবেন না, নির্দিষ্ট করে দিয়েছেন, এখানে করছেন। তিনি সব ইমাম মুয়াজ্জিনদের টাকা দেওয়ার জন্য পর্যায়ক্রমে সমগ্র দেশকে আওতাভুক্ত করবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে প্রথম ইমাম এবং মুয়াজ্জিনরা সরকারের টাকায় টাকা দেয়, যে ধর্মীয় গুরুরা, পুরোহিতরা ইত্যাদি সবাই পেয়েছেন, এই টাকাটা পাবেন, এই প্রথম করেছেন। এই জন্য একবার করতালি দিতে হবে। সমগ্র বাংলাদেশে তিনি যা যা করেছেন আপনাদের যদি দেখিয়ে দিই, আপনারা দেখলেই দেখতে পাবেন। প্রথম কাজ বাংলাদেশে করেছেন, যে কাজটা কেউ কখনো করেননি। যত সিটি কর্পোরেশনের, সকল সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী, তাদের 5,000 করে টাকা দিয়েছেন নিজের সময়। সরকারি কোষাগারে টাকার কোনো অভাব নেই। তা সালাম ভাই বলেন না, মানি ইজ নো প্রবলেম, এখানে মানি কোনো সমস্যা নেই। মনের ইচ্ছা আর ভালোবাসা, দেশকে ভালোবাসে, টাকায় সমস্যা হয় না, দেশকে ভালোবাসেন। আর 27টা কোটি টাকা চুরি হবে না, কারণ এই টাকাটা সরকারে থাকলে করবে কি টাকা দিয়ে? আমরা টাকার উপরে বসে থাকবো, টাকার উপরে ইনশাল্লাহ বাংলাদেশ মানুষের স্বাবলম্বীটা আপনার চোখে দেখবেন, দেখতে থাকেন আপনারা। সেই সবার সরকারি কি বলে, ধর্মীয় গুরুদের এবং ইমাম মুয়াজ্জিনদের বেতন দিচ্ছে সরকারের কোষাগার থেকে। এই প্রথম বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনরা টাকা পাবে এবং ধর্মীয় গুরুরা টাকা পাবে। এই কাজটা করেছেন তাই সময়। তাই সময় যে কাজটা করেছেন, যা আপনারা কখনো দেখেন নাই, দেখিয়ে দেবো আপনাদের এমন একটা কাজ যা কোনোদিন কেউ করেনি। দেখাবো নাকি আপনাদের? নির্বাচনে পাশ করবার তারেক রহমান সাহেব বিরোধী নেতার বাসায় গিয়েছে, একবার হাতে তিনি অন্যান্য ছোটখাটো দল একেবারে কম ভোট পেয়েছেন এমন নেতাদেরও বাসায় গিয়েছেন। এই জেস্টারটা কি আমরা কেউ কখনো দেখেছি? এই প্রথম বাংলাদেশ দেখলাম। তিনি তাদের অ্যাকোমোডেট করার জন্য তাদের ইফতারিতে দাওয়াতে গিয়েছেন, জানেন, দাওয়াতে গিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াতে গিয়েছেন। কিন্তু আমরা চাই কি, উনি চান কি, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং বিকশিত, গণতন্ত্রের স্তম্ভগুলো সব ভেঙে ফেলে গেছে, আমরা সেগুলোকে দাঁড়া করাতে চাই। আমাদের পুলিশ প্রশাসন ঠিক করতে চাই, আমরা বিচার বিভাগ ঠিক করতে চাই, আমরা নির্বাচন কমিশন ঠিক করতে চাই, আমরা এইরকম সকল কিছু করতে চাই, এই কাজগুলো করতে চাই। আমরা যেটা বলতে চাই আপনাদের কাছে, গণতন্ত্র বিকশিত করার জন্য আমাদের কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়ে, সেখানে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আপনাদের সহযোগিতা চাই। দাঁড়াতে পারবেন না আপনারা? আপনারা দাঁড়াবেন। আমরা জুলাই সনদ নিয়ে এসেছি, এই ব্যাপারে অল্প একটু কথা বলি। করে একটা দল আপনারা দেখেছেন, খেয়াল করেছেন কিনা, আপনারা আমার কথা শুনেন, এই যে ছোট ভাই, হ্যাঁ কথা শুনেন। একটা দল আপনারা দেখবেন মাত্র 8টা দফা দিয়েছে। 8টা দফা কি বলবেন জানেন নাকি? সবাই জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে প্রথম তারা দাবি তুললো কি, স্থানীয় সরকারি নির্বাচন চাই। কেউ চাইছিল? কেউ বলেন দেখি,
কেউ চাইছিল? চাইছে, যারা চাইছে তারা আমরা ভুলে গেছে। আমাদের যারা এখন বিরোধী আছে তারা স্থানীয় সরকার নির্বাচন চাইছে। আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচন থেকে সরকার পরিবর্তন হয়, হবে না। আর যে স্থানীয় সরকার নির্বাচন করে কিছুদিন আন্দোলন করলেন তারা। আন্দোলন করার পরে তারা বললেন যে না, আমরা সংস্কার চাই। আচ্ছা, প্রিয় অনেক পরের কথা, সংস্কার চাই। আন্দোলন শুরু হলো সংস্কার নিয়ে, সংস্কার চাই, এই সংস্কার নিয়ে আন্দোলন। সংস্কার আমাদের নেতা, এই যে সালাম ভাইরা সবাই মিলে আমাদের নেতার নেতৃত্বে 2023 সালে 12 সেপ্টেম্বর সংস্কার কথা আবিষ্কার বলেছেন 31 দফা। সেখানে অনেক কথা আছে, 2-4টে কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। আপার হাউস লোয়ার হাউস করার কথা আছে, বলা আছে ওর সংবিধানের 70 অনুচ্ছেদ থাকবে না, এটা বলা আছে। সেখানে 4টা মৌলিক বিষয় ছাড়া আর সব জায়গায় যে কোনো এমপি যে কোনো কিছু করতে পারবে। বলা আছে কি যে একজন এমপি একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতা থাকবেন না। বলা আছে গণতন্ত্রের বিকাশের জন্য যেসব কার্যক্রম করা দরকার সেগুলো করবেন, আর অনেক কথা বলা আছে। আচ্ছা, এই কথা দিয়েই আমরা শুরু করেছিলাম। সেই সংস্কারের নাম ধরে সংস্কার শুরু হলো। তারপর কি হলো, আমরা মানে প্রথম বললো, এরপরেই বললো আমরা কনস্টিটিউটেড অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়বো কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলেন না? বলতে পারি না? বলতে পারি, বললাম না, তবু বলতে পারি এ কথা। আর হয়তো বা কোনো সময় বলতে পারিও এটা কথা, এটা পরাজয়ের দলিল। পরাজয় সহ্য হয় না, যেন সংবিধান ফেলে দিয়ে হাসিনার সাথে লোকজনের বিচার চাই। আচ্ছা, হলে শুরু হলো, সেটা একটা মানে আইসিটি একটা হইলো ইত্যাদি সব। এরপরে বললো আমরা পিআর চাই। আপনারা খেয়াল করেন কিন্তু এগুলো কিন্তু চাইতে হয়েছে। পিআর চাই, আমি পিআর তো প্রথমে আমি নিজে বলতাম। আচ্ছা, পিআর পৃথিবীতে আছে, নাই যে তা নয়। আচ্ছা, ডেমোক্রেটিক কান্ট্রি আমেরিকা, ডেমোক্রেটিক কান্ট্রি ইংল্যান্ড, এবং মানে কি বলে যেখানে জন্ম হয়েছে ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের পাশের দেশে 3টে বড় দেশ, আমি 3টের কথা বললাম, আরো অনেক দেশ আছে। এই কোনো জায়গায় পিআর নাই, অথচ সেই পিআর আমাদের খাইতে হবে। এবং তার বক্তৃতা শুনছে নাকি এই প্রেস ক্লাবে দ্বারাই বলছে যে সোজা আঙ্গুলে যদি এই পিআর না হয় তাহলে আঙ্গুল দরকার হলে ব্যাখ্যা করবো। এই কথা এই প্রেস ক্লাবে দ্বারাই বলছে। আমি একটু নাম বলে বলতে চাই না, তারা বলছে এই কথা যে পিআর দিতেই হবে, পিআর না হলে দেশে নির্বাচন করবো না। এই কথা কিন্তু বলে নাই, বলছে নির্বাচন হইতে দেওয়াই হবে না। কি বলছে না বলেন তো? আমার সাথে কথা বলেন, মনে করিয়ে দিলাম আপনাদের, পিআর যদি না হয় দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই কথা বলছে এইখানে, ঠিক না? সেই নির্বাচন তো আগাইলো অনেকখানি, আগাবার পরে এরপরে যে যখন সিদ্ধান্ত হলো যে এখন নির্বাচন হবে, বলে জুলাই সনদ কাল সকালে বাস্তবায়ন করতে চাই। আগামীকাল কি চাই? জুলাই সনদ বলে নাই আপনাদের কাছে? এই আপনার সবাই সাক্ষী, কিন্তু আমি কিন্তু একটা কথা বাইরে বলছি না, বলছি বাস্তব কথা, এটা মনে রাখেন আপনারা। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই। কবে চাই? কাল সকালে। আচ্ছা, তারপরে আমরা বললাম, আমাদের দল থেকে বললো আচ্ছা একই দিনে ভোট হলে সমস্যা কি? আচ্ছা, শেষ পর্যন্ত সেই সময় একই দিনে ভোট হয়নি, কি সমস্যা হচ্ছে বলেন? আমাদের পিঠের চামড়া উঠে গেছে, কেউ না চুল পড়ে গেছে বলেন দেখি? হয়েছে একই দিনে আমরা ভোট দিয়েছি। আমাদের নেতা বলছেন আমরা হায়ার পক্ষে, আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না, জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই, কোনো কথা বলা নাই। তখন আমরা আপত্তি তুলেছি যে ভিন্ন মতগুলো সহ আনা হোক, এবং সেই ভিন্ন মতগুলো সহ আনা হয়েছে। আনা হওয়ার পরে কি হয়েছে, তারা মানে অশান্তিতে পড়েছে। তারা আপনারা দেখবেন খেয়াল করে, গত 3 দিন আগে, কত তারিখটা আমি বলতে পারলাম না, একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসছে পার্লামেন্টে মাননীয় বিরোধী দল নেতা। মুলতবি প্রস্তাবটা আনার পরে তারা বলছে কি আমরা আদেশ জুলাই, কিন্তু একটা অর্ডার আছে, সেই অর্ডারটা বাস্তবায়ন করা হোক। জুলাইয়ের অর্ডার যেটা দিছে সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ, যে আপনারা বলেন, আমি একটু বলে রাখলাম আপনাদের রেকর্ডের জন্য, আপনারা জানেন সংবিধানে কোনো অর্ডার, এটা কোনো মানে ইয়ে না, এটা যে অর্ডারটার জন্য তারা মূলত প্রস্তাব আছে সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধান সম্মত নয় এবং কোনো কিছুই না। তার একটা, এবং এটা কোনো কিছু হবে না বলে আমরা এটার বিরোধিতা করেছি। আমরা এই জন্য আর একটা মূলত প্রস্তাব নিয়ে এসেছি যে কোন প্রক্রিয়া আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো। এই জন্য মূলত প্রস্তাব আছি, আগামী রোববার এটা আলোচনা হবে ইনশাআল্লাহ।